নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা বলুন তো, একটা দল যাদের হাতে আছে হাজার হাজার কোটি টাকা, কেন্দ্রীয় সরকারের পুরো মিশনারি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত মাঠে সবাই নেমেছেন, সিআরপিএফ মোতায়েন হয়েছে, এক্সিট পোলে বড় বড় চ্যানেল তাদের 150 পার করিয়ে দিচ্ছে, সেই দল কিভাবে বারবার হেরে যায়? শুধু একবার নয়, দুইবার নয়, বারবার হেরে যায়। এটা কি শুধুই কারচুপি, শুধুই ভয়, নাকি এর পেছনে আছে এমন কিছু যেটা বিজেপি বুঝতেই পারছে না অথবা বুঝতে চাইছে না? আজকে আমরা সেই আসল তথ্যটাই খুঁজে বার করব। কোনো রাগ ঢাক নেই, কোনো পক্ষপাত নেই, শুধু তথ্য বিশ্লেষণ আর সেই প্রশ্নগুলোর উত্তর যেগুলো আপনার মাথায় ঘুরছে। তাহলে চলুন ভিডিওটা শুরুই করি। আপনি যদি গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি ফলো করে থাকেন, তাহলে একটা প্যাটার্ন নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। 2019 সালে লোকসভায় বিজেপি 42টির মধ্যে 18টি আসন পেয়েছিল। গোটা দেশ তখন ভেবেছিল বাংলা বিজেপির হাতে যাওয়া শুধু সময়ের মাত্র। মিডিয়া বলেছিল, বিশেষজ্ঞরা বলেছিলেন, এমনকি তৃণমূলের ভেতর থেকেও ফিসফিসানি শোনা যাচ্ছিল এবার বোধ হয় সবই শেষ। কিন্তু 2021 সালে ঠিক কি হলো? 294টি আসনের মধ্যে বিজেপি পেল মাত্র 77টি আসন। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে এলেন বিশাল ব্যবধানে। এবার আবার সেই একই ছবি। বড় বড় এক্সিট পোল বলছে বিজেপি বড় কিছু করবে, কিন্তু মাঠের বাস্তবতা বন্ধুরা সম্পূর্ণরূপে অন্য কথা বলছে। তাহলে বন্ধুরা প্রশ্ন হলো, কোথায় হচ্ছে এই মস্ত বড় ভুলটা? আজকের ভিডিওতে আমরা সেই ভুলগুলো একটা একটা করে খুলে দেখাবো, এবং শুধু বিজেপির ভুল নয়, তৃণমূলের কৌশল, বাঙালির মনস্তত্ত্ব, সাংগঠনিক দুর্বলতা, ভুল ইস্যু, নির্বাচন, এবং সবচেয়ে বড় যে বিষয়টা প্রায় কেউ আলোচনা করে না, সেটাও কিন্তু আমরা আজকে তুলে ধরবো আপনাদের সামনে। বন্ধুরা, আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, কিন্তু আমি কথা দিচ্ছি প্রতিটা মিনিট আপনার কিন্তু কাজে আসবে। তাই এখনই সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা বাজিয়ে রাখুন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি একদম প্রথম থেকেই। রাজনীতিতে একটা কথা আছে, নেতার মুখ থেকে যা বেরোয় তার চেয়ে বেশি কথা বলে তার শরীর। একটু ভাবুন তো বন্ধুরা, শুভেন্দু অধিকারী বিজেপির পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মুখ, বিরোধী দলনেতা। কিছুদিন আগেও তিনি বলতেন মমতাকে হারাবো, দিদিকে বিদায় করব, ফুপা খালা নানা রকম ভাবে মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন এবং বলেছেন বাংলায় পরিবর্তন আসবেই, পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা। একটা তেজ ছিল শুভেন্দু অধিকারীর কণ্ঠে, একটা আগুন ছিল শুভেন্দু অধিকারীর চোখে। কিন্তু ভোট গণনার ঠিক দুদিন আগে তিনি ঠিক কি বললেন? মমতাজি করেছেন, মমতাজির আমলে, মমতাজিকে শ্রদ্ধা জানিয়ে বলছি। খেয়াল করলেন বন্ধুরা পার্থক্যটা ঠিক কোথায়? মমতা থেকে, খালা থেকে, ফুফা থেকে, বেগম থেকে সরাসরি মমতাজি, এই একটা শব্দের পরিবর্তন কিন্তু এলোমেলো ভাবে হয়নি। এটা একটা বিশাল সিগন্যাল, এটা স্বীকৃতি। যুদ্ধের মাঝখানে প্রতিপক্ষকে সম্মান প্রদান। যুদ্ধের মাঝখানে প্রতিপক্ষকে সম্মান দেখানো মানে আপনি ইতিমধ্যে বুঝে গেছেন যে যুদ্ধটা আপনি জিতছেনই না। কিন্তু কেন এই পরিবর্তন? এর দুটো কারণ আছে বন্ধুরা। প্রথম কারণটা হলো মনোবলের রাজনীতি। নির্বাচনের শেষ মুহূর্তে যখন বোঝা যাচ্ছে ফলাফল খুব একটা ভালো হবে না, তখন নেতাদের কাজ হয় কর্মীদেরকে হতাশ না করা। কর্মী যদি মনে করেন সব শেষ, তাহলে তারা ভোটের দিন মাঠেই থাকবে না, বুথ পাহারা দেবেনই না। তাই একটা নরম সুর দিয়ে বলা হচ্ছে আমরা লড়ছি, কিন্তু যা হবে আমরা সেটা মেনে নেব। দ্বিতীয় কারণটা বন্ধুরা আরোই গুরুত্বপূর্ণ, এবং সেটা কিন্তু অনেকেই বলেন না। ভোটের পর কি হয়? হিংসা হয়। পশ্চিমবঙ্গের নির্বাচনের পরবর্তী হিংসার একটা দীর্ঘ ইতিহাস আছে। 2021 সালের পর যা হয়েছিল তা দেশের মানুষ দেখেছেন। এখন বন্ধুরা বিজেপির কর্মীরা জানেন হারলে বিপদ আছে। তাই বন্ধুরা নেতৃত্ব থেকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে আমরা শত্রুতার রাজনীতি করছি না, এটা কর্মীদের কিছুটা সুরক্ষা দেওয়ার চেষ্টা। কিন্তু এই বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন যে শুধু ব্যক্তি শুভেন্দুর, তা একেবারে নয়। গোটা বিজেপির মধ্যে একটা অদৃশ্য স্বীকৃতি চলে আসছে, এবারে বাংলায় তারা প্রত্যাশা মতো ফলাফল একেবারেই করতে পারবে না। এখন প্রশ্ন হলো, শুরু থেকেই কি এটা বোঝা যাচ্ছিল, নাকি এটা হঠাৎই হলো? একদম শুরু থেকেই বন্ধুরা বোঝা যাচ্ছিল, এবং সেটা বোঝা যাচ্ছিল এক্সিট পোলের তথ্য থেকে। দেখুন, বড় বড় জাতীয় মিডিয়া চ্যানেলগুলো যখন বিজেপিকে 140, 150, এমনকি 160 আসন দিয়ে বসছিল, তখন মাটির কাছাকাছি থেকে যারা সমীক্ষা করেছেন তারা কিন্তু সম্পূর্ণ অন্য ছবি দেখিয়েছিলেন।
কোনো চ্যানেল যারা মাটির স্তরে গিয়ে একেবারে ভালো করে বুথ ফেরত সমীক্ষা করেছিলেন, তারা 65 থেকে 68 আসনের যে পূর্বাভাস দিয়েছিল সেটা কিন্তু শূন্যে তৈরি হয়নি। এটা তৈরি হয়েছিল বুথ স্তর থেকে আসা তথ্য, মানুষের সঙ্গে কথা বলে, সেই সব জেলায় ঘুরে ঘুরে যেখানে ক্যামেরা পৌঁছায় না। তাহলে বন্ধুরা, জাতীয় চ্যানেলগুলো এত ভুল কেন করেছিল? এই প্রশ্নের উত্তর একটু পরে আসছি। আগে আসি বিজেপির সবচেয়ে বড় ভুলটায়, যেটা তারা নিজেরাও কিন্তু বুঝতে চাইছে না। সেটা হলো ইস্যু, নির্বাচনের ভুল একটা ইস্যু। রাজনীতিতে একটা সোনালী নিয়ম আছে, আপনি যে ইস্যু নিয়ে মাঠে নামছেন সেই ইস্যু মানুষের জীবনকে সরাসরি স্পর্শ করছে কিনা সেটা আপনাদেরকে আগে বুঝতে হবে। যদি না করে তাহলে সেই ইস্যু নিয়ে যত চিৎকার করুন না কেন, কোনো কাজই হবে না। বিজেপি এই নিয়মটা পশ্চিমবঙ্গে বারবার ভুলে গেছে। এসআইআর এর বিতর্ক হিতে বিপরীত হয়েছে। প্রথমে আসি এসআইআর এর বিষয়টায়। এনআরসি এবং সিএএ এই দুটো বিষয় নিয়ে বিজেপি ভেবেছিল যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বিষয়টা তুলে হিন্দু ভোটারদের মধ্যে একটা ভয় এবং ক্রোধ তৈরি করা যাবে। ঘুষপেঠিয়া শব্দটা বারবার ব্যবহৃত হয়েছে, নাগরিক তালিকার কথা বলা হয়েছে, কিন্তু মাঠে ঠিক কি হয়েছে? এসআইআর প্রক্রিয়ায় মানে ভোটার তালিকার যাচাইয়ের এই কাজে সাধারণ মানুষ, বাঙালি হিন্দু মানুষ যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মাটিতেই আছেন, তারাও ভুক্তভোগী হয়েছেন। প্রতি 10 জনে একজন কোনো না কোনো ভাবে এই প্রক্রিয়ায় হেনস্থার শিকার হয়েছেন। কারোর নাম তালিকায় নেই, কারোর কাগজপত্র নিয়ে প্রশ্ন উঠে এসেছে, কাউকে বারবার অফিসে ডাকা পর্যন্ত হয়েছে। যখন এনআরসির ভয় বাস্তবে এসে সাধারণ হিন্দু পরিবারের দরজায় কড়া নাড়তে শুরু করছে, তখন এই ইস্যুটা বিজেপির পক্ষে কিন্তু একেবারেই থাকেনি। বরং মানুষ বলতে শুরু করেছিলেন, আমরা তো ঝামেলায় পড়লাম। এটাকে রাজনৈতিক পরিভাষায় বলে ব্যাকফাইল এফেক্ট। আপনি একটা অস্ত্র তৈরি করেছিলেন শত্রুকে মারতে, কিন্তু সেটা ঘুরে এসে আপনার নিজেকেই আঘাত করছে। ভয়ের তত্ত্ব ঠিক কতটা সত্যি? বিজেপির দ্বিতীয় বড় দাবি ছিল তৃণমূল ভয় দেখিয়ে ভোট নিচ্ছে, বুথে বুথে ঢুকতে দিচ্ছে না, বিরোধী প্রার্থীদেরকে হুমকি অবধি দেওয়া হচ্ছে। এই অভিযোগের কিছুটা অংশ হলেও সত্য আছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে এটা কোনো নতুন নয়। বামফ্রন্টের আমলেও ছিল, তৃণমূলের আমলেও আছে। কিন্তু এই যুক্তিতে একটা বড় ফাঁক আছে। পশ্চিমবঙ্গের ভোটার টার্ন আউট কত? 85 থেকে 94%। এত বেশি ভোটদান কি কেবল ভয়ের কারণেই সম্ভব? একটু ভাবুন, যদি ভয়ের কারণে মানুষ ভোট দেয় তাহলে সেই ভোটদান হয় কম খণ্ডিত। মানুষ রাস্তায় বেরোতে ভয় পায়, কিন্তু যখন 92% মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেন, সূর্যের তাপে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, তখন বুঝতে হবে এটা ভয়ের ভোট নয়, এটা হচ্ছে ইচ্ছার ভোট। তাহলে সেই ইচ্ছাটা কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এটা বুঝতে হলে আমাদেরকে যেতে হবে আরো গভীরে, বাঙালির মনের ভেতরে। বাঙালির অস্মিতা, এই যে জিনিসটা বিজেপি কিন্তু কোনোদিনই বোঝেনি। বাঙালি এই পরিচয়টা শুধু একটা ভাষাগত পরিচয় নয়, এটা একটা সংস্কৃতি, এটা একটা ইতিহাস, এটা একটা বোধ এবং এটা একটা অহংকারও বটে। রবীন্দ্রনাথ ঠাকুর যে বাংলায় লিখেছেন সেই বাংলা, নজরুল ইসলাম যে বাংলায় বিদ্রোহের গান গেছেন সেই বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বাংলায় নারী মুক্তির লড়াই লড়েছিলেন এটা হলো সেই বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বসু যে বাংলা থেকে সশস্ত্র স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন এইটা হলো সেই বাংলা। এই বাংলার মানুষকে আপনি কোনো বাইরের সংস্কৃতি, বাইরের ভাষা, বাইরের মতাদর্শ দিয়ে কাজ করাতে পারবেন না। এটা ইতিহাস বলে, এটা বর্তমানও কিন্তু বলে। বিজেপি ঠিক এই জায়গাটাতে কিন্তু মারাত্মকভাবে ভুল আগেও করেছে, বর্তমানেও কিন্তু করে যাচ্ছে। বিজেপির মূল সাংস্কৃতিক রাজনীতিটা ঠিক কি? হিন্দি, হিন্দু আর হিন্দুস্থান, গোরক্ষা, রাম মন্দির, উত্তর ভারতীয় হিন্দু সংস্কৃতির উদযাপন। উত্তরপ্রদেশে এটা কাজ করে, মধ্যপ্রদেশে কাজ করে, রাজস্থানেও কাজ করে। কিন্তু পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুর ধর্মচারণ, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, সামাজিক মূল্যবোধ সবই কিন্তু আলাদা। বাঙালি হিন্দু দুর্গাপুজো করেন, কালী পুজো করেন, মাছ খান, নিজেদের মধ্যে গর্ব করে বলেন মাছে ভাতে বাঙালি। বাংলা কবিতা পড়েন, রবীন্দ্রসঙ্গীত গান শোনেন, তাদের সাংস্কৃতিক আইকন রবীন্দ্রনাথ এবং নেতাজি, রাম নন। এখন যখন বিজেপি নেতারা গরু নিয়ে রাজনীতি করেন, উত্তর ভারতীয় ভক্তিগীতি নিয়ে মঞ্চে আসেন, হিন্দিতে বক্তৃতা দেন, বাঙালির কাছে এটা বিজাতীয় লাগে, এটা তার নিজের ঘরের কিন্তু একেবারেই গন্ধ নয়। এবং যখন সেই বিজাতীয়তাকে জোর করে গেলানোর চেষ্টা করা হয়, তখন কিন্তু বাঙালি
প্রতিরোধ করেন। 2019 সালে রোড শোর সময় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা মনে আছে আপনাদের? সেই একটা ঘটনা বাঙালির মনে এমন ক্ষত তৈরি করেছে যেটা সহজে মেলেনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালির কাছে শুধু একজন সমাজ সংস্কারক নয়, তিনি বাঙালির মেরুদণ্ড, বাঙালির আত্মসম্মানের প্রতীক। তার মূর্তি ভাঙা মানে বাঙালির গর্বে আঘাত করা। বিজেপি নেতারা পরে বলেছিলেন আমরা করিনি, তৃণমূল করেছে, কিন্তু সেই মুহূর্তে সেই ছবি, সেই ঘটনা, সেই বাঙালির মনে যে ছাপ ফেলে গেছে সেটা কিন্তু কোনো সাফাই মুছতে পারেনি। একইভাবে রামমোহন রায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য। রামমোহন রায় যিনি সতীদাহ প্রথাকে বন্ধ করেছিলেন, বাংলার নারীদেরকে বাঁচিয়েছিলেন, তাকে নিয়ে যখন হেয়ালি করা হয় তখন বাঙালি ভোটাররা ঠিক কি ভাবেন? মাঝ হাতে প্রচার হাস্যকর পরিণতি একটা। এখানে একটা ঘটনার কথা না বললেই নয়, যেটা রাজনৈতিক ইতিহাসে বিজেপির পশ্চিমবঙ্গ অধ্যায়ের সবচেয়ে হাস্যকর বিষয়। বিজেপি নেতারা বাঙালি ভাবমূর্তি তৈরি করতে মাঝ হাতে প্রচারে বেরোলেন। তারা ভাবলেন বাঙালি মাছ ভালোবাসে, তাই মাছ হাতে নিয়ে বাঙালি ভোটারের কাছে আসবো। কিন্তু ঠিক কি হলো? বাঙালি দেখলো এই লোকগুলো সারা জীবন মাছ খাওয়াকে তুচ্ছ করেছেন, গরু না খাওয়া নিয়ে গর্ব করেছেন, মাংস খাওয়াকে নিম্নমানের বলেছেন, আর এখন ভোটের জন্য মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এটা কি আন্তরিকতা, নাকি এটা একটা বড় নাটক? বাঙালি নাটক চেনে এবং নাটককে বাঙালি কখনোই ক্ষমা পর্যন্ত করেনি। আসল বাঙালিওয়ানা ঠিক কাকে বলে? নেতাজিকে ভালোবাসাকে, দুর্গাপুজোকে সার্বজনীন উৎসব বলতে, বাংলা ভাষায় কথা বলতে তৃণমূল সেটা কিন্তু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কথা বলেন, বাংলায় কাঁদেন, বাংলার মাটিতে পায়ে হেঁটে প্রচার করেন। তার সঙ্গে বাঙালির একটা আত্মিক যোগ তৈরি হয়েছে, যেটা শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিকও। বন্ধুরা, এবারে আসুন একটু ভেতরের কথায়। রাজনীতি শুধু ইস্যু আর বক্তৃতাই কিন্তু একেবারেই হয় না। রাজনীতি হয় সংগঠনের বুথে, গণিতে, পাড়ায়, যেখানে ক্যামেরা নেই, যেখানে নেতারা যায় না সেখানে। এই অদৃশ্য রাজনীতিতে পশ্চিমবঙ্গে বিজেপি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে একটা তথ্য দেই। পশ্চিমবঙ্গে মোট বুথ সংখ্যা প্রায় ৭৯,০০০। এর মধ্যে বিজেপি কতগুলো বুথে নিজের এজেন্ট দিতে পেরেছে? প্রায় ৬২% বুথে বিজেপির কোনো এজেন্ট অবধি নেই। এটা মানে কি? এর মানে হলো এই বুথগুলোতে ভোট গণনার সময় বিজেপির কোনো প্রতিনিধি নেই। যদি কিছু অনিয়ম হয় দেখবার কেউ নেই। এমনকি মৌলিক কাজগুলো, ভোটারদের বুথে আনা, তালিকা মিলিয়ে দেখা, অনুপস্থিত ভোটারদেরকে খুঁজে বার করা, এগুলো করার কেউই নেই। তৃণমূলের ছবিটা কিন্তু ঠিক এর উল্টো। তৃণমূলের বুথ কমিটি প্রতিটি এলাকাতে যথেষ্ট সক্রিয়। তারা জানে কোন ভোটার কোথায় থাকেন, কার বাড়িতে সমস্যা আছে, কোন মহিলা লক্ষ্মী ভান্ডারের সুবিধা পাচ্ছেন, কার ছেলে সরকারি চাকরি পেয়েছেন। এই সংযোগটা তৃণমূলের কিন্তু সবচেয়ে বড় শক্তি। দিল্লির রিমোট কন্ট্রোল বিজেপির সাংগঠনিক দুর্বলতার কিন্তু আরেকটা মূল কারণ। বিজেপি একটি কেন্দ্রীভূত দল, সিদ্ধান্ত আসে দিল্লি থেকে। স্থানীয় নেতারা যতই অভিজ্ঞ হন, তাদের নিজস্ব কোনো স্বায়ত্তশাসন নেই। প্রার্থী তালিকা থেকে শুরু করে প্রচারের কৌশল সব কিছুতেই দিল্লির ছাপ। এটা উত্তরপ্রদেশে সমস্যা নয়, কারণ ওখানে বিজেপির শিকড় যথেষ্ট গভীর। কিন্তু পশ্চিমবঙ্গে, যেখানে বিজেপি এখনো একটা নতুন দল, যেখানে স্থানীয় রাজনীতির মারপ্যাঁচ দিল্লি থেকে বোঝা সম্ভব নয়, সেখানে এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ একটা বিশাল দুর্বলতা। ধরুন একটা আসনে স্থানীয় বিজেপি নেতারা জানেন যে অমুক প্রার্থীটা দুর্বল, কিন্তু দিল্লি থেকে সেই প্রার্থীকেই চাপিয়ে দিচ্ছে। স্থানীয় নেতা কিছু করতে পারবে না, তিনি প্রচারে যাবেন ঠিকই, কিন্তু মন থেকে নয়। আর মন থেকে না করলে রাজনৈতিক কাজ একেবারেই হয় না। এই সত্যি সবাই জানে। তৃণমূল থেকে আসা নেতাদের সমস্যা বিজেপির মধ্যে একটা বিরাট সমস্যা। বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিটে একটা বড় অংশ হলো তৃণমূল থেকে আসা নেতারা। শুভেন্দু অধিকারী সহ আরো অনেকে। এই নেতাদের নিয়ে বিজেপির মধ্যেই একটা বড় দ্বিধা আছে। পুরনো বিজেপি কর্মীরা মনে করেন এই আমদানি করা নেতারা নিজেদের স্বার্থে এসেছেন, বিজেপির আদর্শে নয়। জনগণও কিন্তু একই জিনিস বোঝেন। যে নেতা গতকাল বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেরা, আজ তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিবাজ। এই পরিবর্তনটা মানুষ কিন্তু সহজে গেলে না। আচ্ছা বন্ধুরা, ধরুন আমি একজন সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারে আমি থাকি, বীরভূম বা মালদার কোনো ছোট শহরে। আমার ছেলে বেকার, মেয়ে মাস্টার্স পাস করে টিউশনি করছে, আমি নিজে একটা ছোট ব্যবসা করি। আমি কাকে ভোট দেব? তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার পাবে, স্বাস্থ্যসাথী পাবে, মেয়ের পড়ার জন্য কন্যাশ্রী পাবে, সরাসরি আমার অ্যাকাউন্টে টাকা অবধি আসছে।
বিজেপি বলছে কি না, বিজেপি বলছে তৃণমূল দুর্নীতি করছে, স্কুলের চাকরিতে কেলেঙ্কারি হয়েছে, সরকার অযোগ্য। এটা ঠিক কথা, এতে কোনো সন্দেহ পর্যন্ত নেই। কিন্তু বন্ধুরা, আমার প্রশ্ন হলো আপনি কি দেবেন? বিজেপি সেই উত্তরটা দিতেই কিন্তু এখনো পারছে না। হ্যাঁ বন্ধুরা, তারা বলছে 3,000 টাকা দেবে লক্ষ্মী ভান্ডারের অনুকরণে, কিন্তু মানুষ ভাবছে এখন যে 1,000 টাকার বদলে 1,500 টাকা পাচ্ছি, তার বদলে 3,000 পাবো, এটা কি একেবারেই নিশ্চিত, নাকি এটা শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি? কারণ মানুষ দেখে এসছে 1.5 থেকে 2 বছর হয়ে যাওয়ার পরেও দিল্লির বিজেপি সরকার কিন্তু মাসে 2,500 টাকা করে মহিলাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও কথা কিন্তু রাখেনি। তা নিয়েও কিন্তু দিল্লির মহিলাদের মধ্যে একটা আন্দোলনও চলছে। পশ্চিমবঙ্গে সব থেকে বড় সমস্যা কি? বেকারত্ব আর শিল্পের অভাব। একসময় পশ্চিমবঙ্গ ছিল ভারতের শিল্প কেন্দ্র, হাওড়ার কারখানা, দুর্গাপুরের ইস্পাত, আসানসোলের কয়লা, এই বাংলায় একসময় ভারতকে ধরে রেখেছিল। আজ কিন্তু সেই ছবিটা পুরো উল্টো। শিল্প নেই, বিনিয়োগ নেই, তরুণ প্রজন্ম কাজের জন্য ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি যাচ্ছে। বিজেপি যদি বলতো সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনবো, বাংলায় একটি বড় শিল্পনগরী তৈরি করব, 5 বছরে 10 লক্ষ কর্মসংস্থান তৈরি করব, তাহলে সেটা মানুষের মনে লাগতো। কিন্তু সেই বার্তাটা কোথাও বিজেপির পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। তারা শুধু দুর্নীতি নিয়ে কথা বলছে, উন্নয়নের বিকল্প মডেল কিন্তু এখনো পর্যন্ত দেয়নি। স্বাস্থ্য ও শিক্ষায় কোনো বিকল্প নেই। শিক্ষক নিয়োগ দুর্নীতি, এটা নিয়ে বিজেপি অনেক কথা বলেছে, সুপ্রিম কোর্টের রায়, চাকরি বাতিল, এইসব নিয়ে মিছিল অবধিও করেছে। কিন্তু বন্ধুরা, যে বাবা তার মেয়ের চাকরি যাওয়া দেখেছেন, তিনি একটাই প্রশ্ন করছেন, আমার মেয়ের চাকরি বাতিল হলে বিজেপি ক্ষমতায় এলে কি নতুন করে পরীক্ষা হবে, নতুন করে নিয়োগ হবে? সেই প্রশ্নের উত্তর কিন্তু বিজেপির পক্ষ থেকে একেবারেই স্পষ্ট নয়। স্বাস্থ্যসাথী প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু যে মানুষ এখন এই কার্ড দিয়ে হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন, তিনি ভাবছেন বিজেপি এলে এই কার্ডটা কি আদৌ থাকবে? নতুন ঠিক কি জিনিসটা আসবে, সেই বিকল্পটা বিজেপি কিন্তু তৈরি করতে পারেনি, এবং এই ব্যর্থতাটাই ভোটের রাজনীতিতে কিন্তু যথেষ্ট মারাত্মক। এখানে একটু থামা দরকার বন্ধুরা। বিজেপির ব্যর্থতার কথা আমরা অনেক বললাম, কিন্তু শুধু প্রতিপক্ষের ভুলে কি নির্বাচন জেতা যায়? একদমই নয়। তৃণমূল কি সঠিক করেছে সেটাও আমাদেরকে বোঝা দরকার। বাংলার মেয়ে একটি রাজনৈতিক জিনিয়াস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে সফল ব্র্যান্ডিং হলো এই বাংলার মেয়ে। এটা শুনতে হয়তো খুবই সহজ লাগছে, কিন্তু এটা তৈরি করতে বছরের পর বছর লেগেছে। মানুষ দেখেছেন এই মহিলা প্রধানমন্ত্রীকে ভয় পান না, তিনি দিল্লির সামনে কোনোদিন মাথা নোয়ান না, তিনি বাংলার হয়ে বাংলার জন্য কথা বলেন, তিনি হাঁটুতে আঘাত পেয়েও লড়েছেন, তিনি ভোটে হেরে আবারও রুখে দাঁড়িয়েছেন। এই ইমেজটা তৈরি হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে। এটা কোনো বিজ্ঞাপন সংস্থা তৈরি করেনি, এটা তৈরি হয়েছে সংগ্রামের মধ্য দিয়ে। বিজেপি এই ইমেজের বিরুদ্ধে ঠিক কি দিয়েছে? দিল্লি থেকে আসা নেতাদের বক্তৃতা, হিন্দিতে কথা বলা, বাইরের মুখ, তুলনা করুন নিজেই। মহিলা ভোটের রাজনীতিতে আসি। পশ্চিমবঙ্গের ভোটারের একটা বড় অংশ মহিলা, এবং মহিলা ভোটের একটা বড় অংশ কিন্তু তৃণমূলের দিকে। কিন্তু কেন? লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এই প্রকল্পগুলো সরাসরি মহিলাদের হাতে কিন্তু টাকা দিয়েছে। এটা সামান্য হলেও এর রাজনৈতিক প্রভাব কিন্তু একেবারে বিশাল। একজন গৃহবধূ যিনি সারা জীবন স্বামীর থেকে টাকা নিতেন, তিনি এখন প্রতি মাসে নিজের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। এই ক্ষমতায়নের অনুভূতি কোনো রাজনৈতিক বক্তৃতা দিয়ে কিন্তু তৈরি হয় না। এবং এই মহিলারা জানেন, যদি সরকার পরিবর্তন হয়, এই টাকা হয়তো বন্ধও হয়ে যেতে পারে। এই ভয়টাও একটা শক্তিশালী রাজনৈতিক অস্ত্র। এরপরে আসি বন্ধুরা, মুসলিম ভোটের একত্রীকরণ। পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যা প্রায় 27 থেকে 30%। বিজেপির সিএএ এনআরসির রাজনীতি মুসলিম ভোটকে সম্পূর্ণভাবে কিন্তু তৃণমূলের দিকে ঠেলে দিয়েছে। মুসলিম ভোটার বুঝেছেন বিজেপি ক্ষমতায় এলে তাদের নিরাপত্তা বিপদে পড়তে পারে। তৃণমূল এই ভয়কে কৌশল হিসেবে ব্যবহার করেছে। তারা সরাসরি মুসলিম তোষণের কথা বলেনি, কিন্তু পরিষ্কার বার্তা দিয়েছে তৃণমূলের সাথে থাকলে মুসলিমরা নিরাপদ। ফলে মুসলিম ভোট একত্রিত হয়েছে এবং অধিকাংশটাই কিন্তু তৃণমূলের দিকে ঝুঁকে রয়েছে। এবং এই 27 থেকে 30% একত্রিত ভোট একটি বিশাল রাজনৈতিক শক্তি। এরপরে আসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে। তৃণমূলের তরুণ মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে অনেকটা সক্রিয়। তিনি সংগঠনকে ঢেলে সাজিয়েছেন, নতুন প্রজন্মের নেতাদেরকে সামনে এনেছেন। তৃণমূলের মধ্যে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে, যে দুর্নীতির অভিযোগ আছে, সেই সব সত্ত্বেও তৃণমূল একটি সংঘবদ্ধ মেসেজ কিন্তু দিতে পেরেছে।
এবং রাজনীতিতে মেসেজই সবকিছু। এখন অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন আসছে, ভোট শেষ, গণনা হবে, কিন্তু গণনা কেন্দ্রে কি কারচুপি সম্ভব? ইভিএম নিয়ে যে প্রশ্ন উঠছে তার ঠিক কি হবে, এটা নিয়ে কিন্তু স্পষ্ট কথা বলা একেবারেই দরকার। ইভিএম টেম্পারিং ঠিক কতটা সম্ভব, ইভিএম নিয়ে বিতর্ক একেবারে পুরনো। বিরোধীরা প্রতিবার এই একই প্রশ্ন তোলেন, কিন্তু এর ঠিক বাস্তবতাটা কি? ইভিএম মেশিন ভোট দেওয়ার পরে সিল করা হয়, প্রতিটি মেশিনে সমস্ত দলের এজেন্টদের সিগনেচার থাকে, মেশিন গণনা কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে নজরদারি পর্যন্ত থাকে। এই পর্যায়ে বন্ধুরা ইভিএম টেম্পারিং করতে হলে একটা রাজ্যব্যাপী চক্রান্ত লাগবে, যেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসন, পুলিশ এবং সব দলের এজেন্ট সবাইকে একসাথে মিলে কিনতে হবে। এটা বাস্তবে প্রায় অসম্ভব। গণনা কেন্দ্রে আইনজীবী পাঠানো নিয়ে আসি এবার। একটা নতুন কৌশলের কথা শোনা যাচ্ছিল, গণনা কেন্দ্রে আইনজীবী পাঠিয়ে আইনি নোটিশের একটা জটিলতা তৈরি করা, কিন্তু এটাও কিন্তু আর কাজ করে না। নির্বাচন কমিশনের কড়া নিয়মে গণনা কেন্দ্রে অনুমোদিত প্রতিনিধি ছাড়া কেউ ঢুকতে পারবেন না, এবং তৃণমূলের নিজেদের প্রতিনিধিরা প্রতিটি কেন্দ্রে সজাগ থাকেন। প্রশাসন ঠিক কোন দিকে? প্রশাসনের কথাও কিন্তু অবশ্যই বলা দরকার। সরকারি কর্মচারীরা চাকরির নিরাপত্তা চান। যদি বোঝা যায় সরকার পরিবর্তন হবে না, তাহলে তারা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে যাওয়ার কিন্তু ঝুঁকি নেবেন না। আর যদি সরকার পরিবর্তনের সম্ভাবনা সামান্য অবধি থাকে, তাহলে কিন্তু তারা নিরপেক্ষ থাকার চেষ্টা করবেন। এই নিরপেক্ষতাও একটা রাজনৈতিক সংকেত। এখন আমরা সেই প্রশ্নে আসি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিজেপি কি পশ্চিমবঙ্গে কোনোদিনই জিততে পারবে না? তৃণমূল কি চিরকাল ক্ষমতায় থাকবে? এর দুটো উত্তরই বন্ধুরা একেবারেই নয়। বিজেপিকে যদি সত্যিই পশ্চিমবঙ্গ জিততে হয়, তাহলে কিন্তু একটাই পথ রয়েছে তাদের, দিল্লির দিকে তাকিয়ে থাকা বন্ধ করতে হবে, বাংলার নিজস্ব দল হতে হবে। এর মানেটা ঠিক কি? এর মানে হলো এমন নেতাদেরকে সামনে আনতে হবে যারা জন্মেছেন বাংলায়, বড় হয়েছেন বাংলায়, বাংলার মাটিতে রাজনীতি করেছেন, যারা রবীন্দ্রনাথ পড়েছেন, নজরুল গেয়েছেন, বাংলার ইতিহাসটা জানেন। এর মানে হলো বাংলার সমস্যার বাংলার সমাধান দিতে হবে। উত্তরপ্রদেশ বা গুজরাটের মডেল এখানে কাজ করবে না। এর মানে হলো বাংলার অস্মিতাকে সম্মান করতে হবে, বাংলার সংস্কৃতিকে নিজের মনে করতে হবে। এই পরিবর্তন কিন্তু রাতারাতি হবে না, কিন্তু না হলে বিজেপি পশ্চিমবঙ্গে শুধু বিরোধী দল হয়েই থাকবে। এখন জয়লাভের পরে তৃণমূলের সামনে একটা মস্ত বড় পরীক্ষা, দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, চাকরিতে দুর্নীতি, এইসব নিয়ে বাংলার মানুষ সত্যিই আজকে যথেষ্ট বিরক্ত। তারা ভোট দিয়েছেন কিন্তু শর্ত সহ, শিল্প, বাংলায় বিনিয়োগ আনতে হবে, তরুণদের কাজ দিতে হবে, লক্ষ্মী ভান্ডারের টাকা প্রয়োজনীয়, কিন্তু এটা যথেষ্ট নয়। মানুষ চায় মর্যাদার কাজ, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ, কর্মসংস্থান, মেধাবী ছেলেমেয়েরা যেন বাংলা ছেড়ে না যায় সেটাও নিশ্চিত করতে হবে। যদি তৃণমূল এই দায়িত্ব না নেয়, তাহলে আজকের জয় 5 বছর পরে কিন্তু বোঝা হয়ে দাঁড়াবে। ইতিহাস সাক্ষী রয়েছে, বামফ্রন্ট 34 বছর ক্ষমতায় ছিল, কিন্তু শেষে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছিল, কারণ তারা ভুলে গিয়েছিল ক্ষমতা একটি জিনিস আর দায়িত্ব অন্য জিনিস। তৃণমূলকে কিন্তু সেই ভুলটা করলে একেবারে চলবে না। একটা বিষয় এখনো পর্যন্ত অনুত্তরিত কিন্তু রয়ে গেছে, জাতীয় চ্যানেলগুলো কেনই বা এত ভুলভাল এক্সিট পোল দিল? এই প্রশ্নের উত্তরে কিন্তু অনেক কিছু আছে। এক্সিট পোল করতে হলে ভোটারদের নমুনা নিতে হয়। কোন নমুনা নেবেন? শহরের মানুষ, গ্রামের মানুষ, মহিলা, পুরুষ, কোন বয়সের? পশ্চিমবঙ্গের ভোটারদের একটা বড় অংশ গ্রামীণ, মহিলা এবং সমাজের নিচের তলার। এই অংশের মানুষ প্রায় এক্সিট পোলে কিন্তু অংশ নেন না, অথবা সঠিক তথ্য দেন না। ফলে এক্সিট পোলে শহরের পুরুষ, উচ্চবিত্ত ভোটারের মতামত বেশি প্রতিফলিত হয়। এই অংশটা বিজেপি মুখী, ফলে বিজেপির পক্ষে বেশি পূর্বাভাস আসে। এরপরে আসি কর্পোরেট মিডিয়ার পক্ষপাত নিয়ে। এই নিয়ে কিন্তু খোলামেলা কথা বলা দরকার। অনেক বড় মিডিয়া চ্যানেলের মালিকানা এমন ব্যবসায়ী গোষ্ঠীর হাতে, যাদের কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ। এই মিডিয়াগুলো সচেতন ভাবে হোক বা অসচেতন ভাবে হোক, বিজেপির পক্ষে একটি ন্যারেটিভ তৈরি করে। এক্সিট পোলের সংখ্যাও অনেক সময় সেই ন্যারেটিভের সাথে মিলিয়ে তৈরি করা হয়, কিন্তু মাঠের বাস্তবতা এবং চ্যানেলের ন্যারেটিভ যখন এক হয় না, তখন ফলাফল ভুল হয়। আজকে বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষণের বেশিরভাগটাই হয় সোশ্যাল মিডিয়ার ভিত্তিতে। টুইটার ট্রেন্ড, ইউটিউব ভিডিও, ফেসবুক শেয়ার, এগুলো দেখে ধারণা করা যায় যে কোন দল এগিয়ে,
কিন্তু পশ্চিমবঙ্গের গ্রামের মানুষ যারা ইন্টারনেটে খুব বেশি সময় অপচয় করেন না, তাদের মতামত কি এই সোশ্যাল মিডিয়ায় প্রতিফলিত হতে দেখা যায়? ফলে সোশ্যাল মিডিয়া দেখে বিজেপিকে এগিয়ে মনে হতে পারে, কিন্তু ভোট গণনায় ভিন্ন ছবি বেরোয়। এই সোশ্যাল মিডিয়া বনাম মাটির বাস্তবতা ফাঁকটা বোঝা না গেলে পশ্চিমবঙ্গের রাজনীতি কখনো সঠিকভাবে বোঝা যাবে না। এখন আমরা একটু দূরের দিকে তাকাই। পশ্চিমবঙ্গের রাজনীতি আগামী 10 বছরে কোথায় যাবে? কয়েকটা সম্ভাবনা আছে। সম্ভাবনা এক, তৃণমূলের দীর্ঘ ক্ষমতা। যদি তৃণমূল শিল্পায়ন, কর্মসংস্থান, দুর্নীতি নির্মূলে মনোযোগ দেয়, তাহলে তারা আরো দীর্ঘদিন কিন্তু ক্ষমতায় থাকতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং তৃণমূলের সাংগঠনিক শক্তি এই মুহূর্তে কিন্তু অপ্রতিরোধ্য। এরপরে আসি সম্ভাবনা দুই, বিজেপির পুনর্গঠন। বিজেপি যদি সত্যি বাংলায় নিজস্ব দল হয়ে উঠতে পারে, নতুন প্রজন্মের বাঙালি নেতাদেরকে সামনে আনতে পারে এবং উন্নয়নের বিকল্প মডেল দিতে পারে, তাহলে পরবর্তী দশকে তারা কিন্তু একটি শক্তিশালী বিকল্প হয়ে বাংলার মানুষের কাছে দাঁড়াতেই পারে। 3 নম্বর সম্ভাবনা কি না, তৃতীয় শক্তির উদয়। বাংলার রাজনৈতিক ইতিহাসে বারবার তৃতীয় শক্তির উদয় হয়েছে। কংগ্রেস থেকে বাম, বাম থেকে তৃণমূল। এই পরিবর্তনগুলো কিন্তু বন্ধুরা রাতারাতি হয়নি, কিন্তু হয়েছে। আজকে যদি কোনো নতুন শক্তি আসে যে বাংলার তরুণদের স্বপ্নের কথা বলে, শিল্পায়নের স্বপ্ন দেখায়, দুর্নীতি মুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দেয়, তাহলে ভবিষ্যতে কিন্তু একটি নতুন অধ্যায় খুলতে পারে। কিন্তু এই একটা কথা, রাজনীতি যাই হোক, বাংলার মানুষ বাংলাকে কিন্তু ভালোবাসেন। তারা বাংলার উন্নতি চান, তারা চান তাদের সন্তান বাংলায় থেকেই স্বপ্ন দেখতে পারুক। যে দল সত্যি এইটা বুঝবে, সেই দল এই বাংলার মানুষদের সেবক হবে। ক্ষমতা তার কাছে এমনিতেই আসবে। ক্ষমতা কোনো দলের সম্পত্তি নয়, ক্ষমতা জনগণের আমানত। তাহলে সংক্ষেপে বলি, বিজেপি পশ্চিমবঙ্গে ঠিক কেন হারছে? নাম্বার এক, বাঙালির অস্মিতা সংস্কৃতি এবং মনস্তত্ত্বকে বুঝতে ব্যর্থ। এই মাটিতে হিন্দি, হিন্দু, হিন্দুস্থানের রাজনীতি চলে না। দ্বিতীয়ত, ভুল ইস্যু নিয়ে নির্বাচন লড়ছে। এনআরসি, এসআইআর এগুলো হিতে বিপরীত হয়েছে। নম্বর 3, সাংগঠনিক দুর্বলতা। ভূস্তরে তৃণমূলের ধারে কাছেও বিজেপি নেই এবং দিল্লির থেকে তাকিয়ে থাকার অভ্যাস তাদের স্থানীয় রাজনীতিকে দুর্বল করেছে। নাম্বার 4, উন্নয়নের বিকল্প মডেল না থাকা। দুর্নীতির অভিযোগ তোলা যথেষ্ট নয়, বিকল্প কি সেটাও বলতে হবে একেবারে স্পষ্টভাবে। নাম্বার 5, তৃণমূলের শক্তিশালী বুথ সংগঠন, মহিলা ভোটের একত্রীকরণ এবং বাংলার মেয়ে ব্র্যান্ডিং। এখন প্রশ্ন হলো, এই সব থেকে ঠিক কি শিক্ষা নেওয়া হবে? নাকি আগামী নির্বাচনও ঠিক একই ভুল বিজেপি করবে? সেটা সময় বলে দেবে। কিন্তু বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছেন এবং বাংলার মানুষের সিদ্ধান্তই একেবারে শেষ কথা। আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ। এই বিশ্লেষণটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি যদি কিছু ভুল বলে থাকি বা আপনার যদি কিছু মতামত থাকে, তবে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।